আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের শরীরের ভেতরে প্রতি মাসে ঠিক কি ঘটে? আজকের এই আলোচনায় আমরা ঋতুচক্রের সেই রহস্যটাই ভাঙব। দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ বায়োলজিক্যাল প্রসেস না, এটা আসলে হরমোন আর শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে তাল মিলিয়ে চলা, বলতে পারেন ২৮ দিনের একটা অসাধারণ নাচ। চলুন তাহলে ধাপে ধাপে এর প্রতিটি মুদ্রা বুঝে নেওয়া যাক। তো আমাদের এই যাত্রাপথে আমরা মোট ৫টা মূল ধাপে এগোব। প্রথমে জানব এই মাসিক জৈবিক চক্রের একদম বেসিক ধারণাটা। এরপর দেখব ঋতুস্রাব পর্বের রিসেট, ফলিকিউলার পর্বের নির্মাণ, ডিম্বস্ফোটনের মুক্তি এবং সবশেষে লুটিয়াল পর্বের পরবর্তী পর্যায়ে। ঠিক আছে, তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই পুরো ২৮ দিনের জটিল প্রক্রিয়াটা যদি বুঝতে হয়, তাহলে সবার আগে জানতে হবে এর প্রধান চরিত্রগুলো কারা আর তারা ঠিক কোন নিয়ম মেনে চলে। মানে সহজ ভাষায় যদি বলি, ঋতুচক্র হল প্রস্তুতি আর নতুন করে শুরু করার একটা লাগাতার চক্র। ব্যাপারটা অনেকটা এরকম ভাবুন তো, শরীর প্রতি মাসে একজন সম্ভাব্য অতিথির জন্য একটা ঘর সাজাচ্ছে। এখন যদি সেই অতিথি না আসে, তাহলে কি হবে? তখন ঘরটা পুরোপুরি ভেঙে আবার নতুন করে সাজানো হয় পরের মাসের প্রস্তুতির জন্য। আসলে এই চক্রটা কিন্তু জীবনের একটা লম্বা যাত্রার মতোই। এর শুরু হয় কৈশোরে, যেটাকে আমরা বলি মেনার্কি। তারপর কয়েক দশক ধরে প্রায় প্রতি ২৮ দিন পর এটা চলতে থাকে, আর শেষে মেনোপজের মাধ্যমে স্বাভাবিকভাবেই থেমে যায়। মানে এটা এমন একটা ছন্দ যা জীবনের একটা বিরাট অংশ জুড়ে চলতে থাকে। এখানে কিন্তু একটা বেশ মজার ব্যাপার আছে। দেখুন, অনেক প্রাণীরই তো প্রজনন চক্র থাকে, তাই না? কিন্তু জরায়ুর আস্তরণ ঝরিয়ে ফেলার এই বিশেষ প্রক্রিয়াটা, মানে ঋতুচক্র, এটা কিন্তু প্রায় একচেটিয়াভাবে প্রাইমেটদের মধ্যেই দেখা যায়, যার মধ্যে আমরাও পড়ি। অন্য স্তন্যপায়ীরা কি করে? তারা কিন্তু এই আস্তরণটা ঝরিয়ে ফেলে না, বরং তাদের শরীরেই ওটা আবার শুষে নেয়। ভাবুন, বিবর্তনের পথে এটা কত বড় একটা পার্থক্য। আচ্ছা, এই পুরো চক্রটাকে যদি ঠিকমতো বুঝতে হয়, তাহলে আমাদের দুটো জায়গার দিকে একসাথে নজর রাখতে হবে। একটা হলো ডিম্বাশয় আর অন্যটা জরায়ু। এরা কিন্তু একদমই আলাদাভাবে কাজ করে না, বরং হরমোনের মাধ্যমে এদের মধ্যে বলতে পারেন একটা লাগাতার কথোপকথন চলতে থাকে। ডিম্বাশয়ে যা ঘটছে তার সরাসরি প্রভাব পড়ছে জরায়ুর ওপর, আবার জরায়ুর ঘটনাগুলোও ডিম্বাশয়কে প্রভাবিত করছে। আর এভাবেই কিন্তু চক্রটার শুরু হয়। প্রথম পর্ব অর্থাৎ ঋতুস্রাব পর্বটা হল শরীরের জন্য একটা বিশাল রিসেট বটনের মতো। প্রথম ৫ দিনে এটা সবকিছুকে একটা নতুন সূচনার জন্য একদম প্রস্তুত করে ফেলে। এই পর্বটা কিন্তু বেশ মজার, কারণ এখানে দুটো ঘটনা একসাথে ঘটে। একদিকে সবচেয়ে দৃশ্যমান যে ব্যাপারটা, সেটা হলো জরায়ুর আস্তরণ ঝরে পড়া, যা আগের চক্রের সমাপ্তি ঘোষণা করছে। আর ঠিক একই সময়ে অন্যদিকে ডিম্বাশয় কিন্তু একদম চুপচাপ পরের চক্রের জন্য বীজ বুনতে শুরু করে দিয়েছে, নতুন ফলিকল তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, এই রিসেটটা শুরু হয় কেন? এর পেছনের কারণটা হলো হরমোন, বিশেষ করে প্রোজেস্টেরনের মাত্রা হঠাৎ করে কমে যাওয়া। এই পতনটাই হলো আসল সংকেত, যার জন্য শরীর অপেক্ষা করছিল। এটাই জরায়ুর আস্তরণকে বলে দেয় যে ঠিক আছে, কোনো গর্ভধারণ হয়নি, এখন ঝরে পড়ার সময়। আর একই সাথে হরমোনের এই কম মাত্রাটা মস্তিষ্ককেও আস্তে আস্তে পরের চক্র শুরু করার জন্য ইশারা পাঠাতে থাকে। তো রিসেট পর্ব শেষ হওয়ার পর শরীর কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করে না। আমরা এখন প্রবেশ করছি ফলিকুলার পর্বে। এটাকে বলতে পারেন নির্মাণ পর্ব। এখানেই কিন্তু চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার জন্য সবকিছু তৈরি করা হয়। আর এখানে আমরা সেই অসাধারণ সমন্বয়টা দেখতে পাই। ভাবুন, একদিকে ডিম্বাশয়ে একটা ফলিকল ধীরে ধীরে বড় হচ্ছে, ডিম্বাণু ছাড়ার জন্য তৈরি হচ্ছে, আর ঠিক সেই সময় জরায়ুও কিন্তু সরাসরি সাড়া দিচ্ছে। সে তার আস্তরণকে আবার নতুন করে গড়ে তুলছে, আরও পুরো করছে, যাতে ডিম্বাণু নিষিক্ত হলে একটা আরামদায়ক আশ্রয় পেতে পারে। মানে একটা ঘটনা আরেকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পুরো ব্যাপারটা অনেকটা একটা দৌড় প্রতিযোগিতার মতো। ফলিকুলার পর্বের শুরুতে কিন্তু বেশ কিছু ফলিকেল একসাথে বাড়তে শুরু করে, সবাই রেসে নামে। কিন্তু কয়েকদিন যেতেই তাদের মধ্যে থেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে। শুধুমাত্র সেই একটা ফলিকেলই, যাকে আমরা গ্রাফিয়ান ফলিকেল বলি, সেই পুরোপুরি পরিপক্ক হয়। বাকিরা রেস থেকে ছিটকে পড়ে। আচ্ছা, এই যে পুনর্নির্মাণের অর্কেস্ট্রা, এটা পরিচালনা করছে কে? তার নাম হল ইস্ট্রোজেন হরমোন। এটা তৈরি হয় ডিম্বাশয়ের সেই বাড়তে থাকা ফলিকেলগুলো থেকে। কিন্তু এর সুরটা শোনা যায় জরায়ুতে, যেখানে এটা কোষগুলোকে ইশারা দেয় সেই পুরো পুষ্টিকর আস্তরণটা তৈরি করার জন্য। বলা যায় ইস্ট্রোজেনই এই পর্বের আসল তারকা। এই সমস্ত প্রস্তুতি, এই সব কিছু আমাদের চক্রের একমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের দিকে নিয়ে যায়। মনে আছে সেই বাড়তে থাকা ইস্ট্রোজেনের কথা?
যখন সেটা তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় তখন মস্তিষ্কে যেন একটা সুইচ অন হয়ে যায়। ইস্ট্রোজেনের এই উচ্চ মাত্রা তখন সম্পূর্ণ ভিন্ন একটা হরমোনকে বিপুল পরিমাণে নিঃসৃত করে, যার নাম লুটিনাইজিং হরমোন বা সংক্ষেপে এলএইচ। এই গ্রাফটা যেমন দেখাচ্ছে, এটা কোনো ছোট বৃদ্ধি নয়, এটা একটা নাটকীয়, আকস্মিক উল্লম্ফন। আর এলএইচের এই বিশাল উল্লম্ফনটাই হল চূড়ান্ত সংকেত। এটাই সেই পরিপক্ক ফলিকলকে ফেটে গিয়ে তার ভেতরের ডিম্বাণু মুক্ত করার নির্দেশ দেয়। আর এটাই হল ডিম্বস্ফোটনের মুহূর্ত, এতদিনের সব প্রস্তুতির চূড়ান্ত পরিণতি। ডিম্বাণু তো মুক্ত হল, কিন্তু এরপর কি? চক্র এখন তার শেষ পর্বে প্রবেশ করছে, যার নাম লুটিয়াল পর্ব। এই পর্বটা আর নির্মাণের নয়, বরং যা তৈরি হয়েছে তাকে টিকিয়ে রাখার এবং সম্ভাব্য গর্ভধারণের জন্য অপেক্ষা করার। তবে ডিম্বাণুর আধার, সেই ফলিকলের গল্প কিন্তু এখানেই শেষ নয়। ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর যে খালি খোলসাটা পড়ে থাকে, সেটা একটা সম্পূর্ণ নতুন কাঠামোতে রূপান্তরিত হয়, যার নাম কর্পাস লুটিয়াম। এটাকে একটা অস্থায়ী হরমোন ফ্যাক্টরি হিসেবে ভাবতে পারেন, যার একমাত্র কাজ হল জরায়ুকে সম্ভাব্য ভ্রূণের জন্য প্রস্তুত রাখার। এই পর্বের নায়ক হল প্রোজেস্টেরন হরমোন, যা কর্পাস লুটিয়াম থেকে তৈরি হয়। এটা হলো রক্ষণাবেক্ষণ হরমোন, যা জরায়ুর আস্তরণকে বলে দেয় পুরু, স্থিতিশীল এবং একটি ভ্রূণের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে। কিন্তু এর রাজত্বটা কিন্তু ক্ষণস্থায়ী। যদি প্রায় 10-12 দিনের মধ্যে গর্ভধারণের কোনো সংকেত না আসে, তাহলে কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যায়, প্রোজেস্টেরনের মাত্রা হু হু করে কমে যায়, আর জরায়ুর আস্তরণ ভেঙে পড়ে, যা আমাদের আবার পরের চক্রের শুরুতে ফিরিয়ে নিয়ে আসে। সুতরাং পুরোটা যদি আমরা এক নজরে দেখি, তাহলে দেখতে পাব যে পুরো প্রক্রিয়াটি আসলে 4টি স্বতন্ত্র কিন্তু একে অপরের সাথে গভীরভাবে যুক্ত পর্বের সমষ্টি। তাহলে সব মিলিয়ে দেখলে ঋতুচক্র শুধু কিছু জৈবিক ঘটনার সমষ্টি নয়, এটি একটি জটিল 28 দিনের সিম্ফনি, যেখানে হরমোন, অঙ্গ এবং সংকেতগুলো একদম নিখুঁত সুরে একসঙ্গে কাজ করে চলেছে। প্রস্তুতি, মুক্তি এবং পুনর্নবীকরণের এক অসাধারণ শিল্পকর্ম, যা জীবনের স্পন্দনকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যায়।